যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। এ এ ওরে মারে, জয় মাতারা, আমার কাম সারা। ওরে বাপরে, গেলাম রে, গেলে গেল, আমার কোমরটা যে ভেঙে গেল। ওরে বেটা ভণ্ডতান্ত্রিক, তুই আর ধ্যান করার জায়গা খুঁজে পেলি না, আমার শুভ কাজে তুই বাধা হয়ে দাঁড়ালি। ওরে, আমার কোমর ভেঙে তুই শুভ কাজে যাবি? তুই এমন কি মহা শুভ কাজে যাচ্ছিলি রে, যে আমার গায়ের উপরে পড়ে গেলি? চুরি 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 হলো মহাবিদ্যা, যদি না পড়ি ধরা। কি বললি? চুরির মতো একটা জঘন্য কাজকে তুই শুভ কাজ বলছিস? মূর্খ শিয়াল কোথাকার! কি বললি? আমি মূর্খ? তুই মূর্খ, তোর বাপ মূর্খ, তোর 14 গোষ্ঠী মূর্খ। কি বললি? আমাকে অপমান করা? তবে শুনে রাখ রে, তুই কখনো চুরির মতো খারাপ কাজে সাফল্য আনতে পারবি না। আমি তোকে অভিশাপ দিলাম, আমার কাছেই যে তোকে ফিরে আসতে হবেই আবার। হা 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 হা। আরে যা যা, তোর মতো ভণ্ডতান্ত্রিকের অভিশাপে আমার কিছুই হবে না, কত দেখলাম। শোনো গিন্নি, এখানে 1 কোটি টাকা আছে, খুব সাবধানে রেখো, কালকে ব্যাংকে জমা দিতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি অনেক সাবধানে আলমারিতে রেখে দেব, আর চাবিটাও আলমারির ভেতরে রেখে দেব, বুঝেছো? ওরে আমার বুদ্ধির উড়োজাহাজ রে, চাবি যদি আলমারিতে রেখে দাও তাহলে তালা খুলবো কেমন করে? আরে আরে, তাই তো, আমি তো এটা আগে ভেবে দেখিনি। ঠিক আছে, তাহলে চাবিটা আমি বালিশের নিচেই রেখে দেব। আরে আরে, চুপ চুপ, দেওয়ালেরও কান আছে, কেউ শুনে ফেলবে। কই, আমি তো দেওয়ালের কান দেখতে পাচ্ছি না। বাঘ আর বাঘিনী যখন এইসব কথা বলছিল, তখন আড়াল থেকে বানর তাদের সব কথাই শুনে ফেলে আর সেখান থেকে চলে যায়। আহা, কি সুন্দর পাকা পাকা আম গাছে ঝুলে ঝুলে আছে, মনে হচ্ছে আমগুলো আমাকে ডাকতেছে। যাই যাই, আমগুলো পেরে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আসি। বিট্টু শিয়াল যেই না আম গাছে উঠে আম পাড়তে থাকে, তখনই এই, কে রে কে আমার আম গাছের আম পাড়ছে? ওরে বিট্টু চোরা, তুই তুই আমার গাছের আম চুরি করছিস? তবে রে, এরে, ধরা পড়ে গেলাম মনে হচ্ছে। ওরে বাবারে, ওরে মারে, আমি গেলাম রে, আমার পেছনটা বুঝি এবার ফুটো হয়ে গেল রে। ওরে বুড়িমা, ও বুড়িমা গো, আর মেরো না, ছেড়ে দাও আমাকে, আর গুঁতো দিও না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বুড়িমা। বল, আর কখনো আমার গাছের আম চুরি করতে আসবি? তোর পেছন তো আমি গুঁতোতে গুঁতোতে ফুটো করে দেব, পুরো 5 ইঞ্চি ফুটো করে দেব। না গো বুড়িমা, আর আসবো না, আর আসবো না তোমার এখানে কখনো চুরি করতে। এই যে তোমার দিব্যি খেয়ে বলছি, আর আসবো না কখনো। আরে আরে, এই বুড়ি তো দেখছি বিট্টুর পাছায় গুঁতোতে গুঁতোতে পাছার ফুটো বড় করে ফেলবে। না না, বিট্টুকে যে বাঁচাতেই হবে। এই কথা বলে বানর বুড়িকে ধরে রাখে আর বলে, ওরে বিট্টু রে, তাড়াতাড়ি গাছ থেকে নাম, আমি এই শালি বুড়িকে ধরে রেখেছি। এই হারামজাদা, ছাড় ছাড় আমাকে। শালা বুড়ি, কি ভেবেছিলি আমাকে তুই তোর ইচ্ছে মতো গুঁতেতে থাকবি? তা তো আমি হতে দেব না। চল রে বানর বন্ধু, এখান থেকে পালাই। এই কথা বলে বিট্টু শিয়াল আর বানর সেখান থেকে পালিয়ে যায়। এই হতচ্ছাড়ারা, থাম থাম বলছি। কে রে বিট্টু বন্ধু, তুই হঠাৎ বুড়ির কাছে আম চুরি করতে গেলি কেন? আর তুই তো কখনো চুরি করতে গিয়ে ধরা পড়িস না, তাহলে আজ ধরা পড়লি কেন? তাও আবার সামান্য আম চুরি করতে গিয়ে ধরা পড়লি?
আর বলিস না রে বন্ধু, আজ এক ভণ্ডতান্ত্রিকের গায়ে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। আর বেটা ভণ্ডতান্ত্রিককে ইচ্ছা মতো বকাঝকাও করেছি, যার কারণে বেটা ভণ্ডতান্ত্রিক আমাকে অভিশাপ দিয়েছে। আমি নাকি চুরি করতে যাব আর সবখানে গিয়ে ধরা পড়বো। বিট্টু রে, এ তো সাংঘাতিক ঘটনা। এবার বুঝতে পেরেছি তুই কেন ধরা পড়েছিস। দূর তারি, ওইসব কিছুই না। এবার বলতো বল দেখি, বড় কোনো দানের সন্ধান পেয়েছিস কিনা? হ্যাঁ পেয়েছি, বাঘ মামার বাড়িতে। আর মজার ব্যাপার হলো বাঘিনী ভাবি আলমারিতে টাকা রেখে তালা লাগিয়ে চাবি বালিশের নিচে রেখেছে। সেটাও বাঘিনী ভাবি জোরে জোরে বলে দিয়েছে। আমি সবকিছুই আড়াল থেকে শুনতে পেয়েছি। আরে আরে বন্ধু, তাই নাকি? তুই তো জব্বর খবর এনেছিস রে। তাহলে আর কি, রাতের বেলা অপারেশনে যেতে হবে যে। রাতের বেলায়? কি হলো, এই রাতের বেলায় কোথায় যাচ্ছ তুমি? আরে আরে, বোকার মতো প্রশ্ন করো না তো। প্রতিদিন যা করতে যাই সেটাই করতে যাচ্ছি। বাবা, তুমি চুরি করতে যাও, আমি সবই জানি। তোকে এ কথা কে বলেছে রে মা? আমি সবই জানি। আমি তো এখন বড় হয়েছি, তাই সবই বুঝতে পারি। তুই যে কিছুই জানিস না আর কিছুই বুঝিস না এখনো। আমি যাচ্ছি আমার অফিসিয়াল কাজে রে। চুমকি, আমি তাহলে গেলাম। বাবা, যেও না, যেও না বাবা, যেও না। আরে বন্ধু, আসতে এত দেরি করলি কেন? তোর জন্য যে আমি সেই কতক্ষণ থেকে অপেক্ষা করছি। চল চল, তাড়াতাড়ি চল। বাঘ মামা আর বাঘিনী ভাবি এতক্ষণে মনে হয় ঘুমিয়ে পড়েছে। এরপর বানর আর বিট্টু শিয়াল চুরি করতে বাঘের বাড়িতে যায়। ওরে ওরে পাড়ার বন্ধু রে, আগে চাবিটা দে রে। এই নে চাবি। লে হালুয়া, এই তো দেখছি টাকা আর টাকা। ওরে বাবা রে। এই কে রে কে? কে ভাবে টাকা টাকা বলে হাসছে? গিন্নি, তাড়াতাড়ি ওঠো। ওগো, আমাদের ঘরে চোর ঢুকেছে, চোর। কে কোথায় আছো গো? চোর ঢুকেছে, চোর। ওরে বিট্টু রে, বাঁচতে চাইলে পালা রে পালা। ওরে শালা বানর রে, আমাকে নিয়ে যা রে, নিয়ে যা আমাকে। কোথায় চোর? এই তো, এই ধর ধর, চোরকে ধর। এই ধর ধর, চোর পালিয়ে গেল। এরপর কিংকং আর বাঘ বিট্টু শিয়ালকে ধরে ফেলে। বেটা চোর, তোকে এবার হাতে নাতে ধরে ফেলেছি। মারো মারো, এই বিট্টু চোরকে বেশি করে মারো। এর জ্বালায় আমরা শান্তি মতো ঘুমাতেও পারি না। আমার ঘরে ঢুকে টাকা চুরি করা? বেটা বিট্টু চোরা, তুই অনেক জ্বালিয়েছিস। আজ তোকে ইচ্ছে মতো শায়েস্তা করবো। ওরে মারে, ওরে বাবা রে, ওরে আব্বা রে, আমি গেলাম রে, গেলাম। আমাকে আর মেরো না, মেরো না আমাকে। আমার পেছন যে ফেটে গেল রে, ফেটে গেল। আহ কিংকং, মনে হয় বেটা ফিট খেয়েছে। চল, বেটাকে এবার ছেড়ে দিয়ে চলে যাই। তা না হলে অ্যাটেম্প টু 4 মার্ডার কেসের আসামি হয়ে যাব। আর এভাবে সেই রাতটি কেটে যায়। বাবা তো এখনো এলো না। মা, চলো না বাবাকে খুঁজতে যাই। হ্যাঁ রে মা, তোর বাবার জন্য যে আমারও খুব চিন্তা হচ্ছে। তাহলে আর দেরি কিসে, চলো এক্ষুনি বাবাকে খুঁজে নিয়ে আসি। বৌদি, কোথায় তুমি? মা, ওই দেখো বাবা। বানু দাদা, কি হয়েছে? কি হয়েছে শিলুর বাবার? ওগো, কি হয়েছে তোমার? তোমার এ কি হাল হয়েছে? কি হয়েছে? বৌদি, কিভাবে যে কথাটা বলি। আসলে কাল রাতে চুরি করতে গিয়ে এমনটা হয়েছে। ওগো, তোমাকে কত করে বললাম চুরি করো না, চুরি করো না, চুরি করা ছেড়ে দাও। তারপরও তুমি আমার কথা শুনলে না, শুনলে না তো আমার কথা। বাবা, তুমি আর কখনো চুরি করবে না,
দরকার হলে আমরা না খেয়ে থাকবো, তারপরও চুরি করো না। ঠিক আছে রে মা, ঠিক আছে, আমি তোদেরকে কথা দিচ্ছি আর কখনো চুরি করব না। কিন্তু চুমকি, তার আগে তোমরা আমাকে ওই বটতলায় তান্ত্রিক বাবার কাছে নিয়ে চলো। ঠিক আছে, চলো তাহলে। এরপর তারা বটতলার তান্ত্রিক বাবার কাছে যায়। তান্ত্রিক বাবা গো, ও তান্ত্রিক বাবা, আমাকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। আমি সেই দিন আপনার সঙ্গে যে অনেক খারাপ ব্যবহার করেছি, আর আপনার দেয়া অভিশাপে আজ আমার এই অবস্থা। আমি আর কখনোই চুরি করব না। জয় মা তারা, তোর দেখছি কাম সারা। যাই হোক বর্ষ, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস তাতেই আমি খুশি। এই নে জড়িবটি, এটা খেলে তোর সব গায়ের ব্যথা দূর হয়ে যাবে আর তুই সুস্থ হয়ে যাবি। তাহলে আমরা এখন আসি তান্ত্রিক বাবা। দাঁড়া রে মা দাঁড়া, তোর স্বামী যে চুরির মতো একটা জঘন্য পেশা ছেড়ে দিয়েছে, তার জন্য তাকে আমি পুরস্কার দিতে চাই, যাতে করে সারা জীবন তোরা সুখে শান্তিতে বসবাস করতে পারিস। পুরস্কার? কি পুরস্কার তান্ত্রিক বাবা? এই নে বেগুনের বীজ, এই বেগুনের বীজগুলো তোদের উঠানে ছিটিয়ে দিবি, আর এই বেগুন গাছে যা ফল ধরবে সেটা দেখে তোরা অবাক হয়ে যাবি। বেগুন গাছে তো বেগুনই ধরবে তান্ত্রিক দাদু, তাই না? এতে আবার অবাক হওয়ার কি আছে? শিলু দিদিমণি রে, এটা কোনো সাধারণ গাছ নয়, এটা হলো জাদুর বেগুন গাছ। যা যা তাহলে এবার তোরা বাড়িতে চলে যা, যা যা করতে বলেছি তাই তাই করবি। জয় মা তারা, সবার কাম যেন না হয় এবার সারা। ইল বাবা। এরপর তান্ত্রিকের কথা মতো তারা সবাই বাড়িতে যায় আর উঠানের এক পাশে বেগুনের বীজগুলো পুঁতে দেয়। এভাবে কেটে যায় 1 মাস। একদিন, মা, বাবা, তোমরা কোথায়? এসে দেখে যাও কি কাণ্ড ঘটেছে। মা, বাবা। কি হয়েছে রে মা, ডাকছিস কেন? এভাবে ডাকছিস কেন তুই? বাবা, বেগুন গাছের দিকে দেখো। এ কি রে বাবা, অদ্ভুত কাণ্ড, এও কি সম্ভব? চুমকি, তাড়াতাড়ি এসো, এসো বলছি, দেখে যাও কি কাণ্ড ঘটেছে। চিৎকার করছো কেন? ও মা, এ আমি কি দেখছি? বেগুন গাছে পেঁয়াজ ধরেছে। ওগো, তান্ত্রিক বাবার কথাই তো তাহলে সত্যি হলো। চুমকি, দেখো দেখো, পেঁয়াজগুলো যেমন তেমন পেঁয়াজ নয়, এ তো দেখছি সোনার পেঁয়াজ। শিলু মারে, আমরা তো বড়লোক হয়ে গেলাম রে। ওগো, আর দেরি করো না, এক্ষুনি এই সোনার পেঁয়াজগুলো শেখরার কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে বিক্রি করে আসো। হ্যাঁ হ্যাঁ বউ, আমি এক্ষুনি যাচ্ছি। এখন থেকে তাহলে আমি এই বেগুন গাছে সোনার পেঁয়াজ চাষ করব, আর সব থেকে এ বনের ধনী হয়ে যাব। আর আমার মতো যারা ছেঁচড়া চোর আছে তাদেরকেও আমি এই বীজ দিয়ে দেব, যাতে করে ওরাও চুরি করার মতো জঘন্য পেশা থেকে বেরিয়ে আসতে পারে। বাবা, তুমি ঠিক কথাই বলেছো। এরপর থেকে বিট্টু শিয়াল বেগুন গাছের সোনার পেঁয়াজ বিক্রি করে অনেক ধনী হয়ে যায় আর সুখে শান্তিতে থাকতে শুরু করে। এক বনে বাস করত এক হাসি। সে ছিল বড়ই একা। একদিন, ধুর, এভাবে একা একা থাকতে আর ভালোই লাগে না। কবে যে ঈশ্বর মুখ তুলে চাইবে, কবে যে আমার একটা ফুটফুটে ছানা হবে, আমাকে মা বলে ডাকবে, আমি ছানাদের সঙ্গে খেলবো, মজা করব, ছানাদেরকে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবো, এই কথা ভাবতে কি যে আনন্দ লাগছে। এভাবে কেটে যায় সেই দিনটি। রাতের বেলা, ওহ,
সারাদিন নদীতে খাবার খুঁজতে খুঁজতে শরীরটা অনেক ক্লান্ত লাগছে, এবার ঘুমিয়ে পড়ি। এরপর হাসি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে খাবারের খোঁজে হাসি বেরিয়ে পড়ে। এভাবেই কাটতে থাকে হাসির জীবন। একদিন রাতে হাসি একটি ডিম পাড়ে। পরের দিন সকালে বাহ, অনেকদিন পর আমি একটা ডিম পেয়েছি। এতদিনে আমার মনের আশা পূরণ হবে। আমি বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো, আমি মা হব, আমার সন্তান আমাকে মা বলে ডাকবে। এই কথা ভাবতে আমার কি যে আনন্দ লাগছে। ডিমটা দেখতে কি সুন্দর হয়েছে। ডিমে যে ছানা হবে সেও নিশ্চয় অনেক সুন্দর হবে। আচ্ছা, এই ডিমটা কি আমি এভাবেই রেখে যাব? না না বাবা, বনে তো শিয়াল শকুনের অভাব নেই। যদি আমার ডিমটা কেউ খেয়ে ফেলে তখন? আমি বরং একটা কাজ করি, আমি বসে বসে এই ডিমটাকে পাহারা দেই। কিন্তু আমি যদি বাইরে না গিয়ে এই ডিমটাকে পাহারা দেই তাহলে আমি খাবো কি? না না, আমাকে কিছু একটা ভাবতেই হবে। পেয়েছি, কিছু একটা দিয়ে এই ডিমটাকে ঢেকে রেখে যাই। এরপর হাসি জঙ্গল থেকে কিছু পাতা ছিঁড়ে এনে ডিমটাকে ঢেকে রাখে। ব্যাস, এই তো ডিমটা ঢাকা হয়ে গেছে। এখন কেউই বুঝতে পারবে না এখানে কি আছে। এবার আমি নিশ্চিন্তে খাবার খুঁজতে যাই। এই কথা বলে হাসি খাবার খুঁজতে নদীতে যায়। আর বেশ কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসে আর সে তার বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে পাতা সরিয়ে তার ডিমটি দেখতে থাকে। এই তো আমার ডিমটা এখানেই আছে। আমার ডিমটাকে কেউই দেখেনি। এখন আমি ঘুমিয়ে পড়ি। সেই দিন রাতে মিষ্টি হাসি আরেকটি ডিম পাড়ে। বাহ, আরেকটি ডিম! এখন আমি দুটো বাচ্চার মা। আহা, কি মজা! এভাবে সে মিষ্টি হাসি এক এক করে 4টা ডিম পাড়ে। একদিন সকালে সে মিষ্টি হাসি প্রতিদিনের মতোই ডিমগুলো পাতা দিয়ে ঢেকে খাবারের খোঁজে বের হয়। আর অন্যদিকে একটি মিষ্টি রাজহাঁস নদীতে সাঁতার কাটছিল। হঠাৎ রাজহাঁসটি বুঝতে পারলো তার ডিম পাড়ার সময় হয়েছে। তখন সে আশেপাশে খুঁজতে লাগলো ডিম পাড়ার মতো কোনো জায়গা আছে কিনা। একটু ঘুরে বটগাছের নিচে দেখতে পেল ছোট্ট একটা বাসার মতো। ওই দূরে মনে হচ্ছে একটি বাসা আছে, যাই গিয়ে দেখি। ও মা, এটা তো খুব সুন্দর একটা বাসা। আমি বরং একটা কাজ করি, আমি এখানে ডিম পাড়ি। তারপর রাজহাঁসটি সেই বাসাতে বসে একটি ডিম পাড়ে। ডিম পাড়া শেষ হলে খাবারের খোঁজে আবারও রাজহাঁসটি নদীতে যায়। আর এইদিকে মিষ্টি হাসি তার খাবার খুঁজে বাড়িতে ফিরছিল। বাড়ি ফেরার পথে মিষ্টি হাসি রাজহাঁসটির ডিম দেখতে পায়। আরে, এখানে আবার কোন হাসি বোন ডিম পেড়েছে? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই ডিমটা তো এখানে নিরাপদ নয়। আমি বরং একটা কাজ করি, এই ডিমটা আমি আমার বাড়িতে নিয়ে যাই। আমার ডিমগুলোর সাথে একেও তা দিব। এরপর মিষ্টি হাসি ডিমটি নিয়ে তার বাড়িতে যায়। একটি সুন্দর জায়গায় মিষ্টি হাসি তার ডিমগুলো রেখে তা দিতে শুরু করে। তারপর ডিমগুলো ফোটার অপেক্ষা করতে লাগে। অবশেষে একটা সুন্দর মিষ্টি সকালে একটার পর একটা ডিম ফুটতে শুরু করে। আর বাচ্চাগুলো পিপ পিপ করে আওয়াজ করছিল। সবকটা ডিম ফুটে বাচ্চা বের হয়। আর বাচ্চাগুলো ডিম ফুটে এই বিশাল দুনিয়াতে চোখ মেললো। ওহো, কি সুন্দর বাচ্চা হয়েছে আমার। আমি কত ভাগ্যবতী। কিন্তু 5 নাম্বার বাচ্চাটা দেখতে এমন কেন? না না, এই বৃষ্টি বাচ্চা যদি আমার সঙ্গে থাকে তাহলে এই বনে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আজ রাতে আমি আমার ছানাদেরকে নিয়ে এখান থেকে অন্য বনে পালিয়ে যাব। এভাবে কেটে যায় সেই দিনটি। আর রাতের বেলা মিষ্টি হাসি তার 4 ছানাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর মা, মা, কোথায় তুমি? কোথায়? আমার যে ভয় লাগছে। ও মা, মা, কোথায় গেলে? আমাকে একে পেলে? মা, ও
কিভাবে থাকবো, কোথায় কি করব মা, ও মা। তারপর হাঁস ছানাটি কাঁদতে কাঁদতে তার মাকে খুঁজতে গভীর জঙ্গলের দিকে একাই হাঁটতে শুরু করে। আর এভাবে এক সময় শীত নেমে আসলো। সে মনে মনে খুবই দুঃখ পেল। ঠান্ডায় সে হাঁস ছানাটি কাঁপতে শুরু করলো, কিন্তু কোথাও কোনো খাবার পেল না, অথবা শীতে থাকার মতো জায়গাও পেল না। সে অন্য একটা হাঁস পরিবারের কাছে গেল, কিন্তু তারাও তাকে ফিরিয়ে দিল। তুই একটা বিশ্রী ছানা, যা যা এখান থেকে। তোকে দেখে আমার খুব ঘৃণা করছে। মা, ওকে এখান থেকে যেতে বলো, যা এখান থেকে। এই বৃষ্টি বাচ্চাটা আবার কে রে? কে? যা এখান থেকে, যা বলছি। এরপর হাঁস ছানাটি একটি মুরগি পরিবারে গেল থাকতে। বেচারা সেখান থেকেও পালিয়ে গেল রাস্তায়। আর একটি শিয়ালের সঙ্গে তার দেখা হলো। শিয়ালটি বলল, আহা, প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু তোকে দেখে তো আমার রুচি নষ্ট হয়ে গেল। ছি ছি ছি, তুই এত বিদ্ঘুটে কেন রে? এইসব তুমি কি বলছো? আমি দেখতে এত খারাপ যে তুমি আমাকে খেতে ঘৃণা করছো? আমি দেখতে এত বাজে যে শিয়ালটাও আমাকে খেতে চাইছে না? তুই যা তো, যা আমার চোখের সামনে থেকে চলে যা। তোকে দেখে তো আমার নারী বুড়ি সব বেরিয়ে আসছে। যা তো যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। শিয়াল মামা, তুমি আমাকে খেতে চাইছো না? সত্যি কি আমি দেখতে বাজে? জানো শিয়াল মামা, আমার মা না আমি দেখতে বাজে দেখে আমাকে ছেড়ে আমার অন্য ভাই বোনদেরকে নিয়ে পালিয়ে গেছে, যেন আমি ওদের সঙ্গে থাকতে না পারি। জানো, এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি অনেক জায়গায় গিয়েছিলাম আশ্রয় চাইতে, কিন্তু আমি বৃষ্টি দেখতে বলে কেউই আমাকে আশ্রয় দেয়নি, দূর করে তাড়িয়ে দিয়েছে। এখন আমি কি করব? ভেবেছিলাম তুমি আমাকে খেয়ে ফেললে আমি অন্তত শান্তি পাবো। ও শিয়াল মামা, আমাকে খেয়ে ফেলো না, খেয়ে ফেলো। ইসরে, তোর কষ্ট দেখে তো আমারও খুব কষ্ট হচ্ছে রে, কিন্তু তোকে যে আমি খেতে পারবো না। তুই বরং একটা কাজ কর, আমার সাথে আমার বাড়িতে চল। আমার বাড়িতে আরো হাঁসের ছানাপোনা আছে, তাদের সঙ্গেই তুই থাকবি। চল চল, আমার সঙ্গেই চল। তোকে দেখে যে আমার খুবই মায়া হলো রে। চল চল, আমার পিঠে উঠে বস দেখি, তোকে নিয়ে আমি আমার বাড়িতে চলে যাই। তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল মামা, আসলে তুমি অনেক ভালো। এরপর শিয়াল তার পিঠে করে সে বিশ্রী হাঁস ছানাটিকে তার বাড়িতে নিয়ে যায়। বউ, ও বউ, এই দেখে যাও কাকে নিয়ে এসেছি আমি। ও মা, এ তুমি কাকে নিয়ে এসেছো? একে দেখে তো আমার বমি পাচ্ছে। তু একে তাড়াতাড়ি বের করো, দূর করো একে। আরে বউ, তুমি এত রাগ করছো কেন? এই বাচ্চাটা বিশ্রী দেখতে বলে একে কেউই আশ্রয় দেয়নি, এমনকি নিজের মাও ওকে ফেলে চলে গেছে। আর আমার কাছে এসেছিল আমি ওকে খাবো বলে, কিন্তু ও যে এত খারাপ দেখতে আমার খেতে ইচ্ছে করলো না। ওর দুঃখ দেখে আমার খুব মায়া হলো, তাই তো আমি ওকে আমার সঙ্গে করে বাড়িতে নিয়ে এলাম। ও থাক না, আমাদের বাড়িতেই থাক। কি বললে? ওকে তুমি এই বাড়ি আশ্রয় দিবে? এই বাড়িটা কি কোনো অনাথ আশ্রম যে ওকে আশ্রয় দিবে? এক্ষুনি ওই বিশ্রী ছানাটাকে এ বাড়ি থেকে বের করো, তা না হলে কিন্তু তোমার কপালে ঝাড়ুর বাড়ি আছে, এই আমি বলে রাখলাম। ওকে শুধু শুধু খাইয়ে আমি আমার টাকা কেন নষ্ট করব? বের করো, বের করো ওকে এক্ষুনি। আরে বউ, ও আর কি এমনটা খাবে? থাক না, থাক না আমাদের বাড়িতেও। ঠিক আছে, তবে ওই থাকবে, আমি তোমার বাড়িতে থাকবো না। যাকে দেখলে ঘেন্নায় আমার বমি আসে সে কিনা থাকবে আমাদের বাড়িতে। অপদার্থ কোথাকার, বের কর ওকে, তা না হলে আমি চলে যাচ্ছি এ বাড়ি থেকে। মাম্মি,
তুমি যেও না, তোমরা ঝগড়া করো না, আমি চলে যাচ্ছি এ বাড়ি থেকে, আমি থাকবো না। আমি চাই না আমার জন্য তোমরা শুধু শুধু নিজেদের মধ্যে ঝগড়া করো। চলে যাচ্ছি আমি, তোমরা ভালো থেকো। এই কথা বলে বিশ্রী হাঁসছানা সেখান থেকে চলে আসে আর বনের একটা পুকুরের পাশে এসে বসে কান্না করতে থাকে। ঈশ্বর, কেন তুমি আমাকে এত বিশ্রী করে বানালে যে আমার মাও আমাকে ছেড়ে চলে গেছে? কেন কেন আমাকে এমনটা বানালে? বিশ্রী হাঁসছানা যখন এভাবে কাঁদছিল তখনই তার নিজের রাজহাঁস মা সেখানে চলে আসে। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, আমি বিশ্রী দেখতে বলে। এই দুনিয়াতে আমার কেউ নেই, আমি যে খুবই একা। এমনকি কোনো প্রাণীও আমাকে খেতে চায় না। কেঁদো না তুমি, আমি তো আছি। আজ থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কোনো এমনি হাঁস নও, তুমি কোনো রাজহাঁস। জানো, অনেকদিন আগে আমি ডিম পেড়েছিলাম, আর সেই ডিমটাকে আমি আর খুঁজে পাইনি। তোমাকে দেখে আমার হারানো ছানার কথা মনে পড়ে গেছে। সেই ডিমটা যদি আমার কাছে থাকতো তাহলে নিশ্চয় তোমার মতো একটা আমারও ছানা হতো। তাই আজ থেকে তুমি আমার ছানা আর আমি তোমার মা। চলো, আমার সঙ্গে চলো। তুমি সত্যি বলছো? তুমি আজ থেকে আমার মা আর আমি তোমার ছানা? হ্যাঁ, তুমি আজ থেকে আমার ছানা আর আমি তোমার মা। এভাবে আশ্রয়হীনার মতো ঘুরে বেড়াতে হবে না। চলো, আমার সঙ্গে চলো। এরপর রাজহাঁসটি তার মেয়েকে না চিনেই নিয়ে যায় আর অনেক সুখে শান্তিতে তারা থাকতে শুরু করে।